রেট অফ রাইজ অফ টিআরবি, রিস্ট্রাইকিং ভোল্টেজ তো আমরা জানছি কি জিনিস, তাই না? রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে, আমরা যদি এই ফিগারটা দেখে আসি, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের শেপ আমরা দেখছি, সার্কিট দেখেছি, আবার আমরা রিভিজিট করছি। এই ফিগারটা যদি আর একটু তোমরা ক্লিয়ারলি দেখতে চাও, আমি একটু জুম ইন করলাম, তাহলে দেখো এই রিস্ট্রাইকিং ভোল্টেজের যে ডেরিভেশন আছে, ডেরিভেশন অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, তার সাথে অ্যাসোসিয়েটেড সার্কিট আছে। যে সার্কিটটা এই স্ক্রিনের বামে কর্নার নিচে দেওয়া আছে এটা। তো এখন দেখো যে আমরা ধরছি যে কোনো একটা পাওয়ার সোর্স, অল্টারনেটর, জেনারেটর হোক, যাই হোক, ট্রান্সমিশন লাইন হয়ে, ট্রান্সমিশন লাইনের সিম্পলিফাইড লাম্পড ফর্ম, এটা ডিস্ট্রিবিউটেড ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সকে লাম্পড হিসাবে এলসি ইন্ডিকেট করা হয়েছে। আমরা যদি সার্কিট ব্রেকারটা এখানে দেখি, সার্কিট ব্রেকারের ইন থেকে সোর্সের দিকে তাকালে আমরা এই লাম্পড ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স সার্কিটের দেখতে পারি। তো এটা একটা সিম্পলিফাইড সিস্টেমের সার্কিট ব্রেকারটা এখানে আছে। আর এই সার্কিট ব্রেকার হয়ে পাওয়ার কোন ফিডারে ফ্লো হচ্ছে, সেই পাওয়ারটা কোনো এক জায়গায় সার্কিট ব্রেকারের রাইট সাইডে ফল্ট হয়েছে, ইউজ ফল কারেন্ট ফ্লো হচ্ছে। তো ফল কারেন্ট ফ্লো হতে কতক্ষণ দেওয়া যাবে, কতক্ষণ ফ্লো হবে, অথবা কত রেটেড যে কত বেশি ফ্লো হলে সার্কিট ব্রেকারটা অ্যাকচুয়েট হবে, অন হবে, অফ হবে আর কি, ক্লোজ অফ হয়ে যাবে, ডিসক্লোজ হবে। তো সেই জিনিসটা আগে থেকেই কিন্তু রিলের ভিতরে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেই বেসিসে সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে। তাহলে সার্কিট ব্রেকার অফ হওয়ার জন্য আমরা দুইটা কন্ডিশন আলাদা আলাদা হতে পারে অথবা একসাথে হতে পারে। সেটা কি, যে রেটেড কারেন্ট থেকে আমি কত টাইমস বেশি কারেন্ট ফ্লো হলে অফ হবে, অথবা কতটুকু পাওয়ার ফ্লো আমি অ্যালাউ করতে পারি, যে ফল কারেন্ট বা পাওয়ার আমি কতটুকু অ্যালাউ করব, সেই টাইম বেসিসেও রিলেটা অ্যাকচুয়েট হয়ে সার্কিট ব্রেকারটা অফ করে দিতে পারে। তো সার্কিট ব্রেকার অফ হলে তখন দেখা যাবে যে যখন সাধারণত ন্যাচারাল কারেন্ট জিরো, অ্যাক্সিসের ন্যাচারাল কারেন্ট জিরো, সাইনোসয়েডাল অ্যাক্সিসের ন্যাচারাল কারেন্ট জিরোতে সার্কিট ব্রেকারটা অফ হয়। তো অফ হলে যে কারেন্টটা ফল কারেন্টটা ফ্লো হচ্ছিল, সেই ফল কারেন্ট আর ফার্দার ফ্লো হতে পারছে না, কিছুক্ষণ ফ্লো হওয়ার চেষ্টা করবে, কারণ আর্ক তৈরি হবে। আমরা জানি যে সার্কিট ব্রেকারের মুভিং কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট আছে। এই মুভিং ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্টের মাঝখানে আর্ক তৈরি হয়ে কন্টিনিউ করার চেষ্টা করবে। তো ফাইনালি সেটার জন্য আমাদের কি ব্যবস্থাপনা আছে, আর এক্সটিংশন মেকানিজম আছে, তাই না? আর্ককে আমরা স্প্লিট করব, অথবা এটাকে ব্লো আউট করব, ব্লাস্ট করব, বিভিন্ন ওয়ে আছে, আমরা সেটা পর্যায়ক্রমে নেক্সট ক্লাসগুলোতে জানতে পারবো। তো সেই কোনো একটা ওয়েতে আমরা আর্ক ইন্টারাপ্ট করব, এবং আমরা ধরে নিচ্ছি কারেন্ট জিরোতে আর্ক ইন্টারাপ্ট হবে। তো যখনই এই একটা ইন্টারাপশন হয়ে গেল, তখন আমরা দেখছি যে একটা সিম্পল এলসি সার্কিট ফর্ম হলো, এলসি সার্কিট ফর্ম হলো, এবং যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেই কারেন্টটা কি হবে, এই সার্কিটের ভিতর দিয়ে ফ্লো হবে। তাহলে আই যে কারেন্ট হবে সেটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট, এবং ক্যাপাসিটর যে চার্জিং কারেন্ট আর কি। তো এটা, এই কারেন্টটা আবার কন্টিনিউ হবে না, কারণ হচ্ছে যে সাময়িক, সাময়িক ভাবে এটা আস্তে আস্তে কি ডাই আউট হবে। আমরা ধরছি এলসি আছে, আসলে আসলে তো কি আছে, আরো আছে। তো এলসি এবং এলসি থাকছে, আর আমরা নেগলেক্ট করলাম এরকম একটা সার্কিট করে যদি আমরা কারেন্ট সলভ করি, তাহলে সরি ভোল্টেজ এই জায়গায় সি তে যে ভোল্টেজটা ডেভেলপ হবে, আসলে সেই ভোল্টেজটাই হচ্ছে সার্কিট ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজ। সেই ভোল্টেজটাকে আমরা ই দ্বারা ডিনোট করছি, এই ইটাই হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। তো রিস্ট্রাইকিং ভোল্টেজের সে মানে ফর্মুলাটা, রিস্ট্রাইকিং ভোল্টেজের যে এক্সপ্রেশনটা, আমরা সেই এক্সপ্রেশনটা বের করব। তো রিস্ট্রাইকিং ভোল্টেজের এক্সপ্রেশনে যাওয়ার আগে আমরা শেপটা দেখি যে ওয়েভ শেপটা কেমন, এবং সেখান থেকে আমরা রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং টা ব্যাখ্যা করব। তো দেখো যে যে এই এই ফিগারটাতে, ফিগারটা আমি দেখাচ্ছি, এই এখানে আমি অ্যাটাচ করছি ফিগারটা পিডিএফ এর উপর।
এই ফিগারটা দেখো, এখানে যে স্কোয়ার শেপ লাইক, এটা একটা ভোল্টেজ ফর্ম। স্কোয়ার শেপ লাইক, এটা ভোল্টেজ ফর্ম। কারেন্ট কিন্তু অলরেডি ফ্লো, এই যে আই কারেন্ট যেটা, সেটা হচ্ছে ফল্ট কারেন্ট। আর যেটা শেপ, এটা হচ্ছে তোমার ভোল্টেজ অ্যাক্রস আর্ক। আর্কের অ্যাক্রসের ভোল্টেজ। আর্কে আমরা আগে ক্লাসে পড়েছিলাম যে আর্কটা হচ্ছে রেজিস্টিভ। হ্যাঁ, আর্কটা হচ্ছে রেজিস্টিভ, সেজন্য এখানে ইন ফেজে কারেন্ট এবং ভোল্টেজ আছে। আর স্কোয়ার শেপটা কেন হলো, এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ এরকম দেওয়া হয় নাই। আমি হয়তো ডিটেলস পড়লে আমি এটা স্টাডি করি নাই। যাই হোক, ওয়েভ শেপটা ধরো যে স্কোয়ার শেপ। তো ইন ফেজে কারেন্ট আছে। তো এখন এই ন্যাচারাল কারেন্ট জিরো হচ্ছে এই জায়গাতে। তো এই জায়গায় আমরা এই আর্কের ভিতর দিয়ে কারেন্ট, কিন্তু এটা কিন্তু সার্কিট ব্রেকারটা অফ হয়েছে, স্টিল কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা সেই কারেন্টটা হচ্ছে আর্কের ভিতর দিয়ে ফ্লো হয়েছে। তো আর্কটাকে আমি কোনো মেকানিজম মাধ্যমে আর্কটা জিরো কারেন্টে কি করছি, এটা এক্সটিংগুইশ করছি আর্ক। এবং এক্সটিংগুইশ করার মানেই হচ্ছে যে সেখানে ডাইলেকট্রিক স্ট্রেংথটা ডেভেলপ করার রেটটা হবে কিসের চেয়ে বেশি, এই যে এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হয়েছে, তাই না? যখন এই সার্কিটটা ইন্টারাপ্ট হয়েছে, তো ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ মানে সার্কিট ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজ। তো সার্কিট ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজ, সেটাই হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। তো দেখো যে রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে তোমার ন্যাচারাল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা, সেই ওয়েভ শেপ প্লাস এর সাথে একটা কি আছে, ট্রানজিয়েন্ট বা অসিলেশন আছে। তো এই দুইটা মিলে যে যত সময় অসিলেশনটা থাকবে, সেটাকে বলবো ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। অসিলেশনটা ডাই আউট হয়ে গেলে সেটাকে আমরা বলবো রিকভারি ভোল্টেজ। তো এই রিস্ট্রাইকিং ভোল্টেজের আমরা যে দেখছি না যে শেপটা, এইটা খুব কুইকলি বাড়বে, কারণ ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো অনেক প্রথমে খুব বেশি হবে। তো কারেন্ট ফ্লো বেশি হওয়ার কারণে কুইকলি কারেন্ট ফ্লো হওয়ার সময় চার্জিংটা খুব দ্রুত হবে। ওই সময় ভোল্টেজটা ক্যাপাসিটর যে হাইলি কুইকলি ডেভেলপ করবে, সেই ভোল্টেজটাই হচ্ছে এটাই রিস্ট্রাইকিং ট্রানজিয়েন্ট রিস্ট্রাইকিং বা ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। যখন ডাই আউট হয়ে যাবে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা হাই ফ্রিকোয়েন্সি, তখন আমরা বলবো রিকভারি ভোল্টেজ। তো দেখো যে ভোল্টেজটা যে ডেভেলপ হচ্ছে, তো এই ভোল্টেজটা ডেভেলপ হওয়ার রেটটাকে আমরা বলবো যে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। রেট ইন হট রেসপেক্ট, রেস্ট হচ্ছে টাইমের রেসপেক্টে, মানে কত মাইক্রো সেকেন্ডের ভিতরে এই ভোল্টেজটা কতটুকু ডেভেলপ হচ্ছে। লাইক র্যাম্পিং আপ, তুমি গাড়ি দিয়ে কোনো একটা র্যাম্প আপ হচ্ছ, তাহলে র্যাম্প আপ, আমি র্যাম্প যদি খুব দ্রুত হয়, খুব কুইকলি হয়, তাহলে কি হবে, তোমার সেটা ওভারকাম করতে তোমার গিয়ার চেঞ্জ করতে হবে, হয়তো কম গিয়ারে দিতে হবে যাতে এনার্জি শক্তি বেশি হয়। তাহলে এখানে ওই একই রকম একটা ঘটনা ঘটতেছে যে যখন আমরা রিস্ট্রাইক ভোল্টেজটার রেটটা খুব দ্রুত টাইমের রেসপেক্টে 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে কত ভোল্টেজ ডেভেলপ হলো, কত কিলো ভোল্টেজ, একটা সিনারিও চিন্তা করো যে 1 মিলি সেকেন্ড 1 মাইক্রো সেকেন্ডের ভিতর হয়তো 10 কিলো ভোল্ট ডেভেলপ হয়েছে। আর একটা সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে হয়তো 20 কিলো ভোল্ট ডেভেলপ হয়েছে। তাহলে রেট অফ রাইজ যেটা 20 কিলো ভোল্ট, সেটা তো বেশি হচ্ছে। তো এইটা হচ্ছে কত কিভাবে ভোল্টেজটা ডেভেলপ হবে, মানে কত দ্রুত, সেটা ডিপেন্ড করবে সার্কিট কনস্ট্যান্ট এলসি এর উপর বেসিস করে, বিশেষ করে, এবং এই ফ্রিকোয়েন্সির উপর, যে তার আমরা যেখানে যে ফ্রিকোয়েন্সি দেখছি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেই ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে রাইজ হবে। তো আমি এখন চাচ্ছি যে এই রাইজ রিস্টার্টিং ভোল্টেজের রাইজিংটা যদি খুব দ্রুত হয়, তাহলে কিন্তু আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে কি ওভারকাম করাটা, যে আর্ক যেটা ফর্মেশন হয়েছে, সেই আর্কটা আবার রিস্ট্রাইক হতে পারে। হ্যাঁ, যদি রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের যেটা, সেটা যদি বেশি হয় ইন কম্পেয়ার টু ডাইলেকট্রিক তোমার স্ট্রেং, বা আমি যদি বলি যে এখানে যে ইনসুলেশন লেভেলটা, রেট যদি আমি বেশি না করতে পারি রিস্ট্রাইকিং ভোল্টেজের চেয়ে, তাহলে কিন্তু আবার কি হবে, আর্কটা কন্টিনিউ থেকে কারেন্ট ফ্লো হবে, অথবা আবার নতুন করে আর্ক তৈরি হয়ে সাময়িকভাবে কারেন্ট ফ্লো বন্ধ ছিল, আবার আর্কটা ফর্ম হয়ে কারেন্ট ফ্লো হবে। তো এটা দুইটাই ক্ষেত্রেই ডেঞ্জারাস।
তো আমরা চাইবো যে সবসময় যে রিস্ট্রাইকিং ভোল্টেজের চেয়ে আমাদের জন্য ডাইলেকট্রিক স্ট্রেংথ ডেভেলপমেন্ট রেটটা বেশি হয়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তাহলে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি। এই যে এই ভোল্টেজটাকে আমরা যদি জুম ইন করি তাহলে প্রথমে যে দেওয়া আছে, হ্যাঁ দেখছো প্রথম অংশটা, আমরা রিকভারি ভোল্টেজটা না দেখিয়ে শুধুমাত্র টিআরভিটা দেখিয়েছি, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিস্ট্রাইকিং ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এখানে টিএম যে দেওয়া আছে একটা টাইম, এই টিএম এর ভিতর ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু দেখানো হয়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম ভোল্টেজ। আর এখানে যে র্যাম্পিং হচ্ছে, এই র্যাম্পিংটা হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর এই যে রিগিংটা হচ্ছে যে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফএন ইকুয়াল টু 1 2 পাই এলসি ওভার 1, এটা। তো এটা আমরা এই ফ্রিকোয়েন্সিটা বলছি। তো এখন তাহলে আমরা যদি রিস্ট্রাইকিং ভোল্টেজের ডেফিনেশনটা আবার একটু রিস্টেট করি তাহলে কি দাঁড়াচ্ছে যে the rate of rise of restriking voltage is abbreviated by RRV is rate expressed in volt per microsecond বা kilovolt per microsecond, represent the rate of increase in restriking voltage. The rate of rise of transient recovery voltage and natural frequency of TRV are closely associated with the RRV. That frequency এবং সার্কিট কনস্ট্যান্ট যেটা লাম্পড ইন্ডাকটেন্স এন্ড সার্কিটের যে ক্যাপাসিটেন্স, তার উপর এই তিনটা জিনিসের উপর তোমার রাইজ RRVটা ডিপেন্ড করে। The rate of rise of depends on the system parameter. সিস্টেম প্যারামিটার বলতে আমি যেটা বললাম যে এলসি এবং তোমার যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফএন। The following characteristic of TRV are significant. Peak of TRV, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের কি ফিচার গুলো কি, তাহলে আমরা যদি বলি তাহলে কি ফিচার গুলো বা ডিস্টিংগুইশ ফিচার, একটা হচ্ছে টিআরভি এর ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালু, যেমন এখানে পিইএম দেখানো হয়েছে। টাইম টু রিচ দ্য পিক, যেটা পিকে পৌঁছাতে কতটুকু সময় লাগছে, যত কম সময় লাগবে সেটা তত চ্যালেঞ্জিং সার্কিট ব্রেকারটা অফ করার ক্ষেত্রে। যেমন টিএমটা এখানে টিএম পরিমাণ লাগছে, টিএম পরিমাণ সার্কিট ব্রেকার বেসিসে অথবা সিস্টেম বেসিসে ভ্যারি করবে। ফ্রিকোয়েন্সি অফ টিআরভি, ইনিশিয়াল রেট অফ রাইজ, কিভাবে কত দ্রুত বাড়ছে। তাহলে the term rate of rise of restriking voltage is explained as follow. If E is the restriking voltage, যে ভোল্টেজের এক্সপ্রেশনটা আমরা একটু পরেই ডেরাইভ করব, ডিভাইস করব, সেটাই হচ্ছে ই হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। এটাকে আমরা সিম্পলি এক্সপ্রেশন করতে পারি যে ডিই বাই ডিটি, চেঞ্জ ওভার ভোল্টেজ চেঞ্জ ওভার টাইম, কত ইনক্রিমেন্টাল টাইমে কি পরিমাণ ইনক্রিমেন্টাল ভোল্টেজ ডেভেলপ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সিম্পলি RRV। টি হচ্ছে মাইক্রোসেকেন্ডে, ইজ ইন ভোল্ট। The peak restriking voltage is defined as the maximum instantaneous value attained by the restriking voltage. এই যে EM টাই হচ্ছে এখানে যে এক্সপ্রেশনটা, ম্যাক্সিমাম ভ্যালু। এখন অ্যামপ্লিটিউড ফ্যাক্টর, আর একটা টার্ম আছে অ্যামপ্লিটিউড ফ্যাক্টর। অ্যামপ্লিটিউড ফ্যাক্টর হচ্ছে যে তোমার রিকভারি ভোল্টেজ হওয়ার পরে যে পিক ভ্যালু EM আর ট্রানজিয়েন্ট রিকভারি সিচুয়েশনে কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে লোয়ার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু EM। তাহলে এই দুটোর রেশিওটা হচ্ছে অ্যামপ্লিটিউড ফ্যাক্টর। এই গেল। তাহলে আমরা কিছু ডেফিনেশন শিখে নিলাম, এখন ডেরিভেশনটা দেখি। ডেরিভেশন আমরা একটু আগেই দেখলাম, সার্কিটের ভিতর কি ঘটছে, সিম্পল এলসি সার্কিট। তাহলে এলসি সার্কিটের ভিতর কারেন্ট যে ফ্লো হচ্ছে, সেই ফ্লোর এক্সপ্রেশনটা হচ্ছে I is equal to IL into plus IC KCL। তারপরে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা ইন টার্মস অফ ইন্ডাকট্যান্স ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স ভোল্টেজের বেসিসে প্রকাশ করলে ফাইনালি কারেন্টের যে চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, সেটা হচ্ছে এটা। এখন কারেন্ট ফল কারেন্ট I, এই কারেন্টটা তো ইন্টারাপ্ট হবে। আমরা যে মনে করলাম যে সময় ইন্টারাপ্ট হচ্ছে সেই টাইমটা হচ্ছে 0, t equal to 0। তাহলে t এর ভ্যালু যদি 0 বসিয়ে দেই তাহলে এক্সপ্রেশনটা
যেটা তোমার প্রথমে আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে ভোল্টেজ ভ্যালুটা হয়তো এরকম একটা সাইনোসয়েডাল, যেখানে ই হচ্ছে তোমার আরএমএস ভ্যালু। তো ছোট ই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ওমেগা ফ্রিকোয়েন্সি টাইম টি। তো এই এখানে আমরা যদি কারেন্টের এক্সপ্রেশনে কনভার্ট করি, যে যখন ক্যাপাসিটর ফর্ম হয় না ঠিক তার আগে, তখন ইন্ডাকট্যান্স থাকবে, তা কারেন্টের ভ্যালুটা হচ্ছে ইন টার্মস অফ ভোল্টেজ, অ্যাক্রস ভোল্টেজ ডিভাইডেড বাই ইন্ডাকট্যান্স। এবং এই সাইন কসটা সাইন হয়ে গেল। এইটাকে আমরা এখন আবার কি করলাম, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এবং টি এর ভ্যালু 0 বসিয়ে দিলে আমরা সিম্পলিফাইড ফর্ম পেলাম যে ডিআই এর ডিটি এর ভ্যালু হচ্ছে ইএম বাই এল। তাহলে আমরা আগের এক্সপ্রেশনে যে তোমার ডিআইডিটি ছিল, সেই ডিআইডিটি কে রিপ্লেস করলাম ইএম বাই এল দ্বারা। ইকুয়েশন হচ্ছে আলটিমেটলি দিস ওয়ান। সলিউশন করলে তোমার যে রিস্টার্টিং ভোল্টেজের যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এই ফর্মে, ইএম ইনটু 1 মাইনাস cos t by LC। তো এখানে দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ রিস্টার্টিং ভোল্টেজ ইন হুইচ ইএম পিক ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ ফেজ টু নিউট্রাল, ম্যাক্সিমাম পিক ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ, টি টাইম ইন সেকেন্ড, এল ইন্ডাক্টেন্স, সি ক্যাপাসিট্যান্স, আর ই হচ্ছে রিস্টার্টিং ভোল্টেজ। তো এই এক্সপ্রেশন যখন আমরা বের করলাম, তখন একে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ পেয়ে যাব, কারণ এটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর রেট অফ রাইজ ইন টার্মস অফ টাইম, তাহলে আমরা ডিটি করব, ডি বাই ডিটি। তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়ান টাইম ওয়ান্স, তাহলে যে এক্সপ্রেশন হবে সেটাই হবে টিপুল আর ভি। টিপুল আর ভি, টিপুল আর ভি হচ্ছে কি, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। এখন এই রিস্ট্রাইকিং ভোল্টেজের রেটটা কোন জায়গায় ম্যাক্সিমাম হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সোজা হিসাব, আমরা যদি ম্যাক্সিমা থিওরাম অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস অনুযায়ী কি হবে, যে যে এক্সপ্রেশন ওই যে এক্সপ্রেশনটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করে দেখি যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে না, ম্যাক্সিমাম জায়গায় চেঞ্জ হবে না, তাহলে সেই এক্সপ্রেশনটা হচ্ছে এটা। তাহলে ডিই ডিটি কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করে 0 বসিয়ে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই জায়গাতেই হবে কি হবে, তোমার ম্যাক্সিমাম রেট হবে, যে এই টাইমের সময় বা এই পার্টিকুলার মোমেন্টে আমরা পাচ্ছি কি রাইজটা সবচেয়ে বেশি হচ্ছে ভোল্টেজ। তো সেই কন্ডিশনটা কি, এম কস আমরা ডিফারেন্সিয়েট করলাম আরেকবার, তাহলে এক্সপ্রেশন হলো এই পাশের গুলো সব 0 হয়ে যাবে, তাই cos t বাই রুট ওভার এলসি ইকুয়াল টু 0, তাহলে পাই বাই 2 cos পাই বাই 2 হচ্ছে 0। এক্সপ্রেশন করলে আমরা টাইমের যে ভ্যালু আলটিমেটলি পেলাম, যে টাইমে তোমার রেট অফ রাইজটা ম্যাক্সিমাম হবে, ভোল্টেজের রাইজটা ম্যাক্সিমাম হবে এই টাইমটাতে। কেমন? ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, যে কোন ম্যাক্সিমাম আর আর ভি কোন জায়গায়, সেই টাইমটা আমরা বের করে ফেললাম। এবং ভ্যালুটাও বের করতে পারবো যখন টাইম টি এর এক্সপ্রেশনটা, ওই টি এর টার্মটা যখন মূল এক্সপ্রেশনের ভিতর বসিয়ে দেবো এখানে টি এর ভ্যালুটা, তখন আমরা পেয়ে যাব যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু আর আর ভি, যে ম্যাক্সিমাম ভ্যালু রাইজটা হচ্ছে, যে সেই রাইজটা কত কত রাইজ হচ্ছে, ম্যাক্সিমাম কত রেট র্যাম্পিংটা কত হচ্ছে, সেই ভ্যালুটা আমরা পার্টিকুলার পেয়ে যাব। এবং আমরা ওই ইকুয়েশনটার ঠিক আগের এক্সপ্রেশন, যেটা পিক রেট অফ রাইজ না, জাস্ট পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ অকার্স when E is maximum। তাহলে এই ম্যাক্সিমাম হওয়ার শর্ত হচ্ছে যখন এক্সপ্রেশনটা রিস্ট্রাইকিং ভোল্টেজটার পরিবর্তন আর হচ্ছে না, এটা। তো একেও আবার আমরা যদি আবার সিম্পলিফাইড করি এক্সপ্রেশনটাকে, আলটিমেটলি পেয়ে যাব যে টি এর ভ্যালু যখন পাই, আর রিসার্চ ছিল পাই বাই 2, আর এটা হচ্ছে জাস্ট পাই এলসি। তাহলে এই জায়গাটায় এবং রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়ে যাব যখন টি এর ভ্যালুটা এক্সপ্রেশনে বসিয়ে দেব। তো আরএমএস ভ্যালুর ম্যাক্সিমাম ভ্যালুর রিকভারি ভোল্টেজের ডাবল পিক রিস্ট্রাইকিং ভোল্টেজের। তো এই হচ্ছে আমাদের তাহলে কিছু এক্সপ্রেশন আমরা পেলাম, যে এক্সপ্রেশন গুলো আমরা প্রবলেম আসলে সলভ করতে পারবো। তাহলে একটা আমরা শিখলাম যে রিস্ট্রাইকিং ভোল্টেজ টা কিভাবে বাড়ছে, সেই তার যে বিহেভিয়ারটা আমরা একটা এক্সপ্রেশন বের করলাম সেটা। তারপরে হচ্ছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের এক্সপ্রেশন বের করলাম।
রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু টা কত সেটা বের করতে পারছি এবং কোন টাইমে। একইভাবে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত কোন সময় হবে, এবং ফাইনালি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তা সিস্টেমের কত সেটাও বের করার এক্সপ্রেশন আমরা জানলাম। তাহলে 1 2 3 4 5 পাঁচটা এক্সপ্রেশন আসছে। পাঁচটা এক্সপ্রেশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবো। এক্সাম্পল অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল দেওয়া আছে যে a 50 cycle 3 phase alternator with grounded neutral has inductance of 1.6 millihenry per phase and is connected to a bus bar through a circuit breaker. Imagine a system 3 phase alternator যার একটা গ্রাউন্ড টু নিউট্রাল একটা ফেজ টু গ্রাউন্ডের ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে, আর বলা হচ্ছে যে বাস বারের মাধ্যমে এই সার্কিট ব্রেকারের সাথে বাস বারে যাওয়ার আগে সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট আছে। The capacitance of earth between alternator and the circuit breaker is 0.003 microfarad per phase. The circuit breaker opens when RMS value of current is 7.5 kiloampere. Determine analytically the following. Maximum rate of rise of restricting voltage, maximum rate TRV, maximum value, time for maximum rate of rise of time for maximum rate of size of restricting voltage, frequency of oscillation. তো এই বিষয়গুলো এই কয়েকটা টার্ম আমাদেরকে বের করতে হবে। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আমাদের প্রথম বের করতে হবে। প্রয়োজনীয় প্যারামিটার গুলো দেওয়া আছে, এল এর সি এর ভ্যালু দেওয়া আছে, আমরা ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে পারবো যেটা রিগিং হচ্ছিল শুরুতে জাস্ট যখন সার্কিট ব্রেকারটা অফ হয়েছে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি সেই সময়ের যে তোমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে রিকভারি ভোল্টেজ যাওয়ার আগে ট্রানজিয়েন্টের যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া বের করা যাবে। ফ্রিকোয়েন্সির ভ্যালু বের হলো 72,400 সাইকেল পার সেকেন্ড। কত সাইকেল? সাধারণত 50 সাইকেল পার সেকেন্ড। সেখানে এত খুব হাই ফ্রিকোয়েন্সি, এটা ডিপেন্ড করতেছে বেসিক্যালি এল এবং সি এর উপর। Recovery voltage can be calculated from the known values of current I and omega L. যখন আমরা বলছি যে ফল্ট কারেন্ট ফ্লো হচ্ছিল তখন তোমার যে ভোল্টেজের এক্সপ্রেশন অন ইন্ডাকটেন্স, তো সেখান থেকে আমরা ভোল্টেজ ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ভোল্টেজ বের হলে তাকে আমরা √2 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো, আরএমএস ভ্যালু পাবো, একে √2 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে রিকভারি ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন এক্সপ্রেশন ফর রিস্ট্রাইকিং ভোল্টেজ, ইএম এর ভ্যালু জানা আছে, তাহলে ইএম এর ভ্যালুটা বসিয়ে দিলাম আর 1 - cos t/√LC। তো এলসি এর ভ্যালু √LC এর ভ্যালুটাও জানা আছে, তাহলে এটাই হচ্ছে তোমার রিস্ট্রাইকিং ভোল্টেজের এক্সপ্রেশন, হাউ ইট সাইনুসয়েডালি follow their path trajectory. টাইম বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে, কারণ সার্কিটের ভিতর ন্যাচারাল কি আছে, রেজিস্টিভ এলিমেন্ট আছে। The maximum rate of rise of restricting voltage এক্সপ্রেশনটাকে আমরা দুইবার ডিফারেনশিয়েট করলে 0 করলে আলটিমেটলি যে যেটা আমরা আগের এক্সপ্রেশন থেকে বের করছি সেটা হচ্ছে সরাসরি লিখলেও হবে, কিন্তু তোমার এই ফাংশনটা এক্সপ্রেশনটা লেখার পরে এটা লিখলে বেশি ভালো হয়। টি এর ভ্যালু আমরা এত মাইক্রোসেকেন্ডে 3.45 মাইক্রোসেকেন্ডের ভিতরে কি হবে তোমার ঠিক ওই মুহূর্তেটায় যে সবচেয়ে বেশি কুইকলি কি হবে তোমার রাইজ হবে ভোল্টেজটা 3.45 মাইক্রোসেকেন্ড, ঠিক ওই মুহূর্তে রেট অফ রাইজটা সবচেয়ে বেশি হবে। তাহলে নরমাল তোমার 20 দেখো 20 মিলি সেকেন্ডের ভিতর একটা সাইকেল, সেই নরমাল সাইকেল নরমাল রিকভারি ভোল্টেজের সাইকেল বা নরমাল পাওয়ার যে পাওয়ার সিস্টেমের সাইকেল ফ্রিকোয়েন্সি তার যে 20 মিলি সেকেন্ড, তাহলে খুব কুইকলি আমরা বলতে পারি যে একটা নরমাল সাইকেলের অল্প পোর্শনেই আমাদের কি করতে হবে, বুঝতে হবে যে এই সময়ের ভিতরে সার্কিটের ভোল্টেজটা রিস্ট্রাইকিং ভোল্টেজটা সব বেড়ে যাচ্ছে। মানে তুমি যদি দেখতে চাও যে স্কেলিং কি স্কেলে কোন টাইম স্কেলে
কুইক রাইজ হচ্ছে উইদিন মাইক্রোসেকেন্ড। ওখানে আমরা মিলি সেকেন্ড বলি, 20 মিলি সেকেন্ড, কিন্তু এখানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে রাইজিং রিস্ট্রাইকিং ভোল্টেজ, সেটা কত কুইকলি হচ্ছে সেটা আমরা ফিগারটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে দেখতে পারলাম। এরপরে ম্যাক্সিমাম ট্রিপল আর ভি রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ ভ্যালুটা কত, পরিমাণটা ভোল্টেজের ভ্যালু ছিল কত, সেখানে আমরা পেলাম যে 2.4 কেভি পার মাইক্রোসেকেন্ড। মানে এটা হচ্ছে কি যে বোঝালো যে এই সময় ঠিক পার্টিকুলার এই মোমেন্টে কোন সময় এটা টাইমটা কখন থেকে শুরু করবো আমরা, যখন তোমার কারেন্টটা ইন্টারাপ্ট হয়েছে, এটা কি এই টাইমটা কিন্তু কোন জায়গা থেকে, রেফারেন্স জিরো কোথায়, রেফারেন্স জিরো হচ্ছে এই ফিগারে দেখো, এটা হচ্ছে জিরো কারেন্ট, জিরো টাইম হচ্ছে জিরো, এখানে টাইম জিরো এখান থেকে 3.45 মাইক্রোসেকেন্ড এই জায়গায় কোথাও হবে, পিকে যাওয়ার আগে কোথাও ইন দা মিড পয়েন্ট, লাইক আমরা একটা স্কেলিং করতে পারছি না, একটা গিউজ করছি যে এই ধর এই কোথাও এরকম একটা জায়গাতে গিয়ে রেটটা বেশি হবে, এবং এই জায়গাটা আমরা 3.45 কি পেলাম, এটা হচ্ছে টাইম, এই টাইমে রাইজটা সবচেয়ে বেশি, ভোল্টেজের রাইজিং র্যাম্পিংটা বেশি, এবং র্যাম্পিংটা কত পরিমাণ হচ্ছে সেইটা হচ্ছে আমাদের পেলাম হচ্ছে 2.4, কোথায় এইটা 2.4 কেভি মাইক্রোসেকেন্ড। তাহলে আমরা বলবো যে বেশি হচ্ছে, কতটুকু বেশি হচ্ছে, কিভাবে বাড়তেছে, এটা কমন বাড়তেছে মাইক্রোসেকেন্ডের ভিতরে 2.4 কেভি করে বাড়তেছে পার্টিকুলার ওই জায়গায়, টি এর ভ্যালু যখন এইটা তার ঠিক ইনক্রিমেন্টাল 1 মাইক্রোসেকেন্ড আগে এবং 1 মাইক্রোসেকেন্ড পরে গিয়ে ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কত, 2.4 কেভি। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম আর ভি ভ্যালুটা আমরা